কিন্তু অন্ধকারের মধ্যেও যে সে রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। সে না ঝুঁকে দেখছে আমার দিকে উপর থেকে। আমি জাস্ট লাইটটা জ্বালাতে যাব, সুইচে হাত দেবো, হট করে আমার হাতটা কেউ ধরে নিয়েছে। আমি যদি একটু এদিক থেকে ওদিক আমার বডি মুভমেন্ট হয়, যদি ঝাঁপিয়ে পড়ে আমার উপরে, মুখটাই মোটামুটি আমাদের নর্মাল মুখের থেকে প্রায় ডবল সাইজ। মুখ থেকে একটা হাওয়া বেরোচ্ছে না, সেই হাওয়াটাও আমি ফিল করতে পারছি, একটা গরম হাওয়া আমার মুখের উপরে এসে পড়ছে। এটা শীতকাল, আমি ঘেমে গেছি ওখানে। এরকম ডেমনিক ফিগার আমি কোনোদিন আজ পর্যন্ত এক্সপিরিয়েন্স হয়নি আমার। মানুষ তো ভালো খারাপ মিশিয়েই হয়, তার স্পিরিটটাই বা হবে না কেন? আমি মনে করি যে জড় বস্তুর মধ্যে একটা এন্টিটি রয়েছে, একটা তাদের মধ্যেও একটা পাওয়ার রয়েছে। তারা কি করে বিভিন্নভাবে বিভিন্ন স্পিরিটকে অ্যাট্রাক্ট করতে পারে। আমি ঘুরে আবার ঘরে ঢুকতে যাব, কিছু একটা জিনিস না আমার পিছন থেকে পাস করে গেল। অনেক মানুষকে এখানে মেরে তাদেরকে পাথর দিয়ে ওখানে ডুবিয়ে দেওয়া হতো ওই পুকুরে। হঠাৎ করে আমার মনে হচ্ছে সারা শরীর অবশ হয়ে গেছে। নোটিস করছি আমার ডান কাঁধটা ভীষণ ভারী হয়ে গেছে, বড় হাত সেটা কাঁধটায় খামচে ধরেছে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন আজকে আমাদের প্রধান অতিথি সোমদা। নমস্কার সোমদা। আচ্ছা, আপনাদের একটু জানার জন্য বলে রাখি, সোমদা কিন্তু একাধারে একজন ফিল্ম ডিরেক্টর, তার সঙ্গে মিউজিক ডিরেক্টর এবং তার সঙ্গে আরো অনেক গুণের প্রতিভা উনি রাখেন। তো দাদা, ওয়েলকাম আওয়ার পডকাস্ট শো। তো আমাদের অডিয়েন্স তো জানেই, তুমিও জানো যে এটা আমাদের একদম স্পিরিচুয়াল আড্ডা হয়। এর মধ্যে অনেক কিছু না জানা কথা তোমার আজকে আমরা জানবো। তো প্রথমেই জিজ্ঞাসা করি যে তোমার ছোট থেকে মানে বড় হয়ে ওঠাটা কোন জায়গায়? কলকাতাতে। আমি বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতাতে। আচ্ছা। এবার বিশেষ করে যদি তুমি বলো ক্রিয়েটিভ অ্যাসপেক্টে, তাহলে বলতেই হবে যে মায়ের অনেকটা ইনফ্লুয়েন্স ছিল। কারণ কি আজকে ধরো আমাদের যে প্রোডাকশন, ধরো আমরা যে ক্রিয়েটিভ কাজগুলো করি, এগুলো তো আমরা ইনহেরিট করি, মানে একটা ইনফ্লুয়েন্স লাগে। মায়ের প্রচুর ইনফ্লুয়েন্স ছিল। বাবারা মানে আপনাদের জানার জন্য বলে রাখি, উনিও তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। ঋতুপর্ণ ঘোষের সাথে উনি কাজ করতেন। ফাইন। তো তখন থেকে কি তোমার এই দিকে ন্যাক মানে আমি না প্রথম থেকে মিউজিকটাকে খুব সিরিয়াসলি নিইনি। হ্যাঁ, এবার ব্যাপারটা কি হয়েছে, যখন ধরো আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, মা যেহেতু ডান্সারও ছিলেন, ঘুম থেকে উঠে ওই অ্যাম্বিয়েন্সটা আমি খুব ফিল করতাম। প্রথম বাড়ির মধ্যে সঙ্গীত তালিম, মানে মা যেহেতু ডান্স ক্লাস করাতো, এবার ওই ধা দিন দিন দা না দিন দিন ওটা চলছে একদম ঘুম থেকে উঠেই চলতো। আর সিনেমা বলতে গিয়ে যেটা আমি সবচেয়ে বেশি ফিল করেছি, মা যেহেতু ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করেন, ইজ এ পারফেকশনিস্ট। এবার স্ক্রিপ্ট দেখা, কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, বা ধরো এই যে স্টোরি বোর্ডিং, হ্যাঁ, তো সেগুলো আমি ছোটবেলা থেকে আমি দেখেছি এগুলো কিভাবে হয়, আর খুব ইন্টারেস্ট লাগতো। মানে সিনেমার পিছনের সিনেমাটা, মানে একটা সিনেমাকে ধরো আমরা যখন একটা জায়গায় নিয়ে আসি, যারা দেখছি তার পিছনে একটা বিশাল বড় টিমের কাজ থাকে, অনেকগুলো জিনিস অ্যাসপেক্ট থাকে। সেগুলো আমার ছোটবেলা থেকে শেখা হয়েছে, হ্যাঁ, যেটা আমাকে পরে এখন হেল্প করছে। তোমাকে কোনটা বেশি কিক দেয়, মানে ডিরেকশন দেওয়াটা নাকি মিউজিকের কাজ? মিউজিকটা, অবশ্যই মিউজিকটাই আমার কাছে। কারণ কি দেখো, আমার মধ্যে না, মানে যেটা আমি ফিল করি, ছোটবেলা থেকে আমার অনেক ধরনের মিউজিকের ভিতরে কাজ চলেছে। বাবা যেহেতু পিওর ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করতেন, তো বাবা প্রথমেই আমাকে বললো, না তোমাকে সরোদ শিখতেই হবে। বাড়িতে আমজাদ আলী খান সাহেবের ছবি টাঙিয়ে আমাকে বলতো, তোমাকে এরকম হতে হবে। বাবা সাংঘাতিক গুরু দায়িত্ব দিয়ে দিলে। এমনকি বাবা দেখে দেখে আমাকে সত্যজিৎ রায় স্কুলেই ভর্তি করিয়েছিল, বালিগঞ্জ গভর্নমেন্টের স্টুডেন্ট আমি। এবার ব্যাপারটা কি হয়, মিউজিক শিখছি, তারপর মিউজিক শিখতে শিখতে যখন ভর্তি হতে গেলাম, তখন আমাকে বলে, না তোমাকে গানও জানতে হবে। গলায় যদি সুর না থাকে, তোমার হাতে থেকে তোমার সুর আসবে কি করে? একদম ঠিক কথা। তা আমাকে গানও শিখতে হলো। যাই হোক, সেটা আমার খুব প্যাথেটিক ভোকাল, আমি সেটা আর ট্রাই করি না। কিন্তু তারপরে বিজিএম যেটা তুমি বলছো, এটা অনেকটাই বাবার ইনফ্লুয়েন্সে হয়েছে বলতে পারো। মানে এটা সত্যি কথা, মানে অডিও ভিজুয়াল যেহেতু জিনিসটা, তো সেখানে বিজিএম কিন্তু মানে আবহ যে ব্যাপারটা, সেটা একটা সাংঘাতিক জায়গা কিন্তু বহন করে। হ্যাঁ, এখন যেমন ধরো হাতেই তুমি ওয়ার্ল্ড মুভিজ বা সিনেমা তোমার হাতে। এখন তুমি থিয়েটারের থেকে তুমি এখন ফোনেই তুমি প্রচুর সিনেমা দেখে নিতে পারো, ইউটিউব আছে, তখন তো এসব ছিল মানে। এবং আমার ধারণা তো সত্যজিৎ রায় এতটাই মিউজিককে প্রাধান্য দিতেন যে উনি রবিশঙ্কর মহারাজজিকে এনেও একদম কাজ করিয়েছেন। একদমই তাই। আর বাবা আমাকে প্রথম ক্যালকাটা, আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে নিয়ে যায়। সেখানে গিয়ে আমি, মানে তখন ওপেন ডোর, তখন আমি একদম ছোট, আমি বরাবরই ভীষণ পাকা টাইপের, বুঝলে। এবার মাও এগুলো খুব একটা বাদ বিচার করতেন না, শর্ট ফিল্ম দেখাতেন। প্লাস ধরো তখন না খুব টেলিফিল্ম চলতো, ইটিভি বাংলায় প্রচুর টেলিফিল্ম, তারা বাংলা রাত্রিবেলায় টেলিফিল্ম চলতো।
এবং ইনফ্যাক্ট এখনকার তো প্রথম সারির সব ডিরেক্টরই তখন ওখানে রেগুলার কাজ করতেন, অঞ্জন দত্ত, ঋতুপর্ণ ঘোষ, কৌশিক গাঙ্গুলি। তা ওই আর্ট ফিল্ম বলো বা ধরো টেলিফিল্ম বলো, সেগুলো আমি ছোটবেলা থেকেই দেখতাম। এবার যেটা আমার কাছে যে উইন্ডোটা ওপেন হলো সেটা হচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে, যে বিদেশে যে এরকম লেভেলের কাজ হতে পারে, মানে একটা সিনেমাকে যে স্টোরি টেলিং যেটাকে আমরা বলি, সেটা যে এরকম লেভেলেরও হতে পারে, এই উইন্ডোটা আমার কাছে ভীষণ কাজে লেগেছিল। মানে এখনো আমি সেটাকে খুব চেরিশ করি। এটা বাবার জন্যই হয়েছিল। আর এই চলছে, বলো। আচ্ছা, এবারে একটু জানবো, মানে আমরা প্রত্যেকে যেটা শোনার জন্য বসে আছি এতক্ষণ ধরে, আমাদের অডিয়েন্সরা যে কারণে এতক্ষণ ধরে আটকে আছে, সেটা হচ্ছে কিছু তোমার হরর এক্সপেরিয়েন্স। ওরে বাবা, আমি জানি, কিন্তু আজকে অন ক্যামেরা একটু তুমি যদি আমার অডিয়েন্সের সঙ্গে শেয়ার করো যে তোমার প্যারানর্মাল এক্সপেরিয়েন্স কি কি আছে জীবনে। প্যারানর্মাল শুধু আমার নয়, মানে মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে বোথ সাইড থেকেই কিন্তু প্যারানর্মাল এক্সপিরিয়েন্স রয়েছে। হ্যাঁ, তা সেই এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে আমি দু একটা শেয়ার করবো তোমাকে। মা চলে গেলেন 2019-এ। ওটা আমার কাছে ভীষণ, মানে হঠাৎ করে চলে যাওয়া, তো আমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে আমার 6-7 মাস লেগে গেছিলো। যে মা যে বাড়িতে নেই, এটা আমার ভীষণ অসুবিধে হতো জিনিসটা, আমি খুব আনকমফোর্টেবল ফিল করতাম। কারণ কি বলতো, ছোটোবেলা থেকে একরকমভাবে তো আমি তাকে দেখেছি, সে আমার বন্ধুর মতন। আমার বন্ধু বলতে আমার মাই ছিল একমাত্র, এবং সবচেয়ে বেশি এনকারেজ করতো কিছু জিনিস নিয়ে ডিসকাশন বলো, মিউজিকের দিকেও। কারণ কি মা যেহেতু একটা এর সাথে কালচারের সাথে যুক্ত ছিলেন। এবার সুবিধাটা কি হলো, বিশেষ করে যে প্রবলেমটা আমি ফেস করলাম, মা চলে গেলেন যেই, তখন আমি দেখলাম যে একটা ভ্যাকিউম, কিছু কিছু ভ্যাকিউম আছে না, যেটা দেখবে কখনোই তুমি ভরাট করতে পারবে না। এইবার ঘটনা তোমাকে একটা রিসেন্ট ঘটনা বলছি। হ্যাঁ, মা 2019-এ চলে গেলেন। তা 4 দিনের একটা কাজ ছিল, যেটা আমাদের করতেই হয়, যে রিচুয়ালগুলো হয়, রিচুয়ালস আছে। এবার সেখানে বাড়িতে রিলেটিভ বলতে, মানে এটা কিন্তু আমি দেখছি না, আমার সাথে কিন্তু আমার রিলেটিভরাও রয়েছে এখন স্পট। আমাদের একটা পুরনো বাড়ি রয়েছে যেখানে আমি থাকতাম। আমার পাশে আমার মামা আছে, উল্টো দিকে আমার মামি বসে আছেন। দুপুরবেলায়, ভর দুপুরবেলা, আর সামনের ঘরে প্রচুর আলো আসে, পুরোনো দিনের বাড়ি তো। বসে আছি, হঠাৎ কথা বলতে বলতে শ্রাদ্ধের কাজ কীরকম হবে, তারপর তো একটা ইনভাইটেশন, একটা পর্ব থাকে সেগুলো আমাদের। তা হঠাৎ করে একটা লোক এসে সামনে এসে দাঁড়িয়েছে। কিরকম দেখতে, মানে তার একদম নর্মাল দেখতে। আচ্ছা, মানে হবে যে তুমি তোমার এক পাশে রোজই দেখতে পাও এরকম, কিন্তু বিশেষ করে আমি কোনদিন দেখিনি। এবার আমি না বরাবরই একটু ওই পাড়ার প্রতিবেশীদের থেকে একটু দূরে থাকি, কাজের সূত্রেই আর কি মেনলি। সে তো তুমি পাড়ারই কাউকে ভেবেছো? আমি ভেবেছি পাড়ার কি। এবার সে এসে বলছে নর্মাল কথা, কিন্তু হ্যাঁ, আমাকে বলছে যে কি ব্যাপার, তোমার মা চলে গেল, দেখ দুঃখ পাস না। ডাইরেক্ট তুই করে নিয়েছে, কিন্তু তুই করে বলছে, মানে আমাকে অনেকদিন ধরে চেনে। দুঃখ পাস না, কেউ তো কখনো চলে যায় না, তারা সঙ্গেই থাকে। আমাকে বাবা করে বলছে, তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? আমি মাথা নাড়ছি, হ্যাঁ। আমি একবার বললাম আপনি ভিতরে আসুন না, বলছে না না, আজকে আমি ভিতরে আসতে পারবো, আমি অন্য একদিন আসবো। আচ্ছা, উনি বাড়ির মানে মেন দরজার ওপার থেকে কিন্তু কথা বলছেন আমাকে দাঁড়িয়ে। তারপর বলছে, একটা বছর না খুব সাবধানে থাকতে হয় জানিস। আসলে দেখ, আমাদের প্রিয়জনরা তো আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু আমরা যেটা করি, আমরা নিজেরাই অন্যমনস্ক হয়ে নিজেদের বিপদ ডেকে আনি। তুই রাস্তাঘাটে যাতায়াত করিস, অন্যমনস্ক হয়ে পড়বি না, সাবধানে থাকতে হবে। মা ভালো আছেন, আর শ্রাদ্ধে কাউকে ইনভাইট করবি না। আমরা কিন্তু শ্রাদ্ধ নিয়ে যে কথা বলছিলাম, এটা ওনার জানার কোনো কথাই নয়। উনি আমাকে এই কথাটা বললেন। যখন এটা বলছে না, আমার একটা সন্দেহ হতে শুরু হলো। অলরেডি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তো আমার খুব একটা সুবিধের নয়, এরকম এক্সপিরিয়েন্স আমি দেখেছি। তা বলছে যে যাদেরকে ইনভাইট করার, আত্মীয়দেরকে হাত জোর করে নমস্কার করে বলবি আমার মায়ের কাজ আছে, আসবেন। জাঁকজমক করবি না, মা তো জাঁকজমক পছন্দ করতেন না। তুই কিন্তু মনে রাখিস আমার কথাটা, তুই বুঝতে পারছিস? তাহলে হ্যাঁ আমি বুঝতে পারছি। বলছে তাহলে আজকে আমি আসি, বলে গায়েব চলে গেলেন। আমার মামা বলছে, তুই এনাকে চিনিস? আলম না, আমি চিনি না। মানে মামা কি তখন তোমার সাথে ছিল? হ্যাঁ, মামাও কিন্তু ওনার কথাটা শুনছেন। আর মামা বলছে, তুই চিনিস না? গেলাম না। বলছে তাহলে বলবি তো এতক্ষণ। মামা দৌড়ে নিচে নেমে কাউকে দেখতে পায়নি। মেন রোডের উপরেই আমার বাড়ি। ভর দুপুরবেলায় একটা লোক নেই।
এরপর থেকে ঘটনাগুলো শুরু হলো। কিরকম? একদিন আমি বাড়ি থেকে বেরিয়ে একটা কাজে যাচ্ছি, এবার মা চলে গেছেন, পুরো দায়িত্ব, সংসারের দায়িত্ব আমার উপর এসে পড়েছে। আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি। একটা রিক্সা আমার ঠিক গা ঘেঁষে বেরিয়ে গেছে, আর এটা হচ্ছে একদম রাস্তার মোড়ে। আমি না চমকে গিয়ে রিক্সার দিকে তাকিয়ে আছি। মানে লাগেনি তোমার? আমার লাগেনি, একদম গা ঘেঁষে লেগে যেত। রিক্সাটা যখন অনেক দূর চলে গেছে, হঠাৎ করে রিক্সাওয়ালাটা পিছন ফিরে আমাকে বলছে, দাদাবাবু একটা বছর কিন্তু খুব ভালো, একটু মন দিয়ে এবারে দেখে থাকতে হবে কিন্তু। সে মানে তোমাকে এইভাবে বলছে, মানে সে কিছুই জানে না? অবাক হয়ে গেলাম, জানো তো, আমি তখনও অতটা কিন্তু গা করিনি। তারপর শিয়ালদাতে কলেজ স্ট্রিটে যাচ্ছি একটা কাজে, ঢাকুরিয়া থেকে ট্রেনে উঠেছি, আর আমি ট্রেন ট্রাভেলটাকেও পছন্দ করি। আমি একদম গেটের সামনেই দাঁড়িয়েছি, পার্ক সার্কাস ঢুকছে, প্রচুর লোক ওঠানামা করছে। এবার সেই সময়টাতে না আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়ে আমার হাতটা ছেড়ে গেছে, আর ট্রেনটাও সেই সময়তেই স্পিড নিয়েছে। মানে আমি জাস্ট পড়ে যাব, একটা লোক হঠাৎ করে আমাকে ধরে নিয়েছে, এর বয়স্ক লোক, তখনও কিন্তু খুব ট্রেন মানে প্ল্যাটফর্মেই রয়েছে ট্রেন। একটা বছর কিন্তু খুব সাবধানে থাকতে হবে বলে নেমে গেল ওই 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 স্পিডেই। এই সেম ঘটনা ঘটলো বড়বাজারে। বড়বাজারে ফলপট্টি আছে, প্রচুর লোক, তুমি তো দেখেছো, যাচ্ছি, প্রচুর লোকের ভিড়, আর সেখানে অলরেডি অনেক গোলমাল চলছে। এবার আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম। ওরকমই একটা লোক হঠাৎ করে ধাক্কা মেরে, একটা বছর কিন্তু খুব সাবধানে থাকতে হবে, এই একটা বছর খুব সাবধানে থাকতে হবে, এই ঘটনাটা, এই একটা ওয়ার্ড, সেন্টেন্সটাই সে আমাকে বলে যাচ্ছে কনস্ট্যান্ট সব জায়গায়। এটা 1 বছর চলেছিল, কিন্তু মানে ঠাকুরের আশীর্বাদে 1 বছরের মধ্যে কোনো ক্ষতি হয়নি। এবার তোমাকে রিসেন্ট একটা ঘটনা বলছি, গত বছরের ঘটনা। কালী পুজোর আগের দিন ওই আমাদের প্রদীপ জ্বালানোর একটা ভূত চতুর্দশী, হ্যাঁ আমাদের সবারই রিচুয়ালটা আছে, 14 প্রদীপ দিতে হয়। হ্যাঁ, তা এবার আমার একটা বাড়ি রয়েছে, একটা পুরনো বাড়ি, তো সেখানে না মোস্টলি অ্যাবান্ডেন্ট, কেউ থাকে না। আর ওটা যেহেতু দেখো কেউ থাকে না, আমার আর একা এক মা চলে যাওয়ার পর একা একা থাকতে আর ইচ্ছে করে না। আমি মাঝে মাঝে যাই, গিয়ে ধূপ টুপ দিয়ে চলে আসি। এই ভূত চতুর্দশীর দিনকে আমরা গিয়ে একটা প্রদীপ জ্বালানোর একটা রিচুয়াল আছে। আমি দরজা খুলেছি, বাড়িতে কেউ নেই, পুরো অন্ধকার। এবার সবার আগে সুইচ বোর্ডে হাত চলে যায়, পুরনো বাড়ি, হ্যাঁ সুইচ বোর্ডে, বুঝতে পারছো তো, সেই আগেকার দিনে যে সুইচ। আমি জাস্ট লাইটটা জ্বালাতে যাব, সুইচে হাত দেবো, হট করে আমার হাতটা কেউ ধরে নিয়েছে, ধরেই ছেড়ে দিয়েছে। আমি ওখানে দাঁড়িয়ে গেছি খানিকক্ষণের জন্য, অন্ধকার, একদম অন্ধকার, মানে ঘুটঘুটি অন্ধকার। আর ঘরে ঢোকার পর তুমি দরজা বন্ধ, মানে অত বড় বাড়ি পুরো অন্ধকার। আমি খানিকক্ষণ ওখানেই দাঁড়িয়ে ব্যাপারটার সাথে একটুখানি নিজেকে মানিয়ে নিয়ে তারপর লাইট জ্বালালাম, তারপর প্রদীপ দিয়ে বাড়ি চলে এসেছি। আমাকে সারা রাত্রি আমার এটা হন্ট করেছে যে এটা কি ছিল 100 বার, মানে কে হাতটা এরকম জায়গায় চেপে ধরলো। মানে এটা কিন্তু আমি যেটা আমার সাথে এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা কিন্তু আমার মনের নয়, কারণ কি এই ঘটনা আমি আগে দেখেছি, মানে আমার এক্সপিরিয়েন্স হয়েছে। আমার সঙ্গে সঙ্গে সেই একটা বছর, ওই যে 1 বছর খুব সাবধানে থাকতে হবে, ওটা মাথায় চলে আসলো। আমি পরের দিন আবার গেছি সকালবেলায়, ঢুকে দেখছি যে সুইচ বোর্ডে একটা জায়গাটা ফিউজ ছিল, সেই ফিউজটা খারাপ হয়ে যেতে কি হয়েছে, ফিউজটাকে সকেট থেকে বার করে ওখানে ব্ল্যাক টেপ লাগানো ছিল, সেই ব্ল্যাক টেপটা খুলে এরকম ঝুলছে, মানে পুরো নেকেড ইলেকট্রিক, মানে পাওয়ার আছে ওই জায়গাটায়। ওখানে আমি যদি হাত দিতাম, আমার যদি হাত পড়তো, আমি ওখানেই সব খেতাম। সর্বনাশ। তো বলে না, ব্লেসিংস ইন ডিসগাইজ। তো এটাকে মানে তুমি কোন এক্সপেক্টে দেখছো, মানে এটা কি মা তুমি মনে করো যে উনি সব সময় আছেন? দেখো, স্পিরিট যদি আমরা বলি, তা মানুষ তো ভালো খারাপ মিশিয়েই হয়, তা তার স্পিরিটটাই বা হবে না কেন? আমাদের যারা কাছের মানুষ, তারা তো সবসময় আমাদের প্রোটেক্ট করে এসেছে, তাহলে তার স্পিরিটটাই বা হবে না কেন? অ্যাকচুয়ালি তো দেখো, আমি যেটা বিশ্বাস করি, এই যে আমাদের স্কিন, এটাই অ্যাকচুয়ালি আমাদের জামা কাপড় বলতে পারো, স্পিরিটটাই তো অ্যাকচুয়াল। সেই জন্য তুমি দেখবে যখন আমরা ডাক্তারের কাছে যাই অসুস্থ হলে, আমরা ডাক্তারকে কিন্তু বলি না যে আমি খারাপ আছি, আমি বলি আমার শরীরটা খারাপ করে। তার মানে আমরা এটা আমাদের ভিতরেই জিনিসটা, নলেজটা আছে যে আমার শরীর আর আমি আলাদা ব্যক্তি, সেই জন্য আমার শরীর খারাপ হয়েছে বলি।
আমি খারাপ আছি বলছি না তো। তা আমার বক্তব্য হচ্ছে যারাই স্পিরিট রয়েছে তারা সবসময় তোমায় প্রোটেক্ট করে চলবে, বিপদটা আমরা নিজেরাই নিজেদের ডেকে আনি। এরকম আরো অনেক ঘটনা রয়েছে যে ঘটনার উপরগুলো আমরা একটা কাজ করছি, এটা তুমি জানো, তোমার সাথে আলোচনা হচ্ছিল যে এরকমই 12টা ঘটনার উপরে অরিজিনাল কন্টেন্টের উপরে আমরা একটা সিরিজ বানাচ্ছি। আর সেগুলো কিন্তু সাধারণ মানে সফট হার্টেড লোকেদের জন্য নয়, কারণ এই ঘটনাগুলো ভীষণই আমাদের দর্শক বন্ধুদের অ্যাটলিস্ট সিরিজটার নামটাও বলে দাও যাতে এলে তারা। ওরা গল্প নয় সত্যি। বাহ। ওরাতে কিন্তু চন্দ্রবিন্দু আছে। হ্যাঁ, আচ্ছা। তা এরকম 12টা ঘটনার উপরে আমরা বানাচ্ছি, ভালো লাগবে আশা করছি। অলরেডি কাজ চলছে, খুব তাড়াতাড়ি রিলিজ হবে, এটা ওটিটি থাকবে। বেস্ট উইশেস রইলো আমাদের পুরো অল্টারনেট ভিউ এর পরিবারের তরফ থেকে তোমাকে। থ্যাংক ইউ। আচ্ছা, আরো যদি কিছু ঘটনা তুমি শেয়ার করো। আচ্ছা, আবার একটা ভয় পাওয়ার ঘটনা বলছি। হ্যাঁ, তুমি দেখবে আমরা যেখানে থাকি, যে বাড়িতে থাকি, তা সেই বাড়ির তো নিজের একটা এন্টিটি রয়েছে। এটা আমি জানি না তুমি বিশ্বাস করো কিনা। তা আমি মনে করি যে জড় বস্তুর মধ্যেও একটা এন্টিটি রয়েছে, একটা তাদের মধ্যেও একটা পাওয়ার রয়েছে। তারা কি করে বিভিন্নভাবে বিভিন্ন স্পিরিটকে অ্যাট্রাক্ট করতে পারে। আচ্ছা। ছোটবেলা থেকে জানো আমি ভীষণ একা থাকতে ভালোবাসি, কারণ কি একা থাকলে না ক্রিয়েটিভ এক্সপ্লোরটা, নিজের যে ক্রিয়েটিভ সাইডগুলো সেগুলো অনেক বেশি এক্সপ্লোর করা যায়। বরঞ্চ আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে ভীষণ আনকমফোর্টেবল ফিল করি, মনে হয় কখন বেরিয়ে আসতে হচ্ছে, বকবক করতে হচ্ছে, যেতেই হয়, কিন্তু কিছু করার নেই। তাই এরকম একটা ঘটনা বলছি। আমি বাড়িতে তখন কিছু কাজ করছি, আর মা ভীষণ বেড়াল ভালোবাসত। আমার বাড়িতে 2-3খানা বেড়াল থাকতো সবসময়, তখন মা জীবিত। হ্যাঁ, এরকম সন্ধ্যাবেলাতে আমি বাড়িতে বসে কাজ করছি, বিড়ালটা পায়ের কাছে ঘুরঘুর ঘুরছে। আর তখন কিন্তু ওই পুরোনো কম্পিউটার, মানে সব ফ্যান্সি ল্যাপটপ কিছু ছিল না, হ্যাঁ ওই ডেস্কটপ, তাতেই কাজ চলছে। তা হঠাৎ করে আমি দেখছি যে বিড়ালটা একটু অস্বাভাবিক আচরণ করছে। আমি বুঝতে পারি, দেখে বিড়াল ভয় হলে না ওদের গায়ের লোমগুলো পুরো খাড়া হয়ে যায়, একটু নিজেকে বেঁকিয়ে নেয়। হ্যাঁ, এরকম না সচরাচর করে না কিন্তু, জানো তো। আমি জিজ্ঞেস করলাম কি রে, কি হয়েছে, মাথায় হাত বুলিয়ে দিলাম। ও বারবার করে রান্নাঘরের দরজার দিকে চলে যাচ্ছে। আমি যে ঘরটায় আছি তার পাশে আর একটা ঘর গিয়ে রান্নাঘরের দরজা, তারপর একটা বড় প্যাসেজ আছে, ওই প্যাসেজের দরজার কাছে গিয়ে বারবার করে আঁচড়াচ্ছে, আবার চলে আসছে, দরজাতে আঁচড়াচ্ছে। আমি ওকে একটা ধমক, এবার কি হয় সারাক্ষণ যদি এই নয়েজটা হতে থাকে আমি একটু ডিস্টার্ব ফিল করি। আমি ওকে শান্ত করে বসিয়ে আবার হেডফোনটা কানে নিতে যাব, আবার আঁচড়ানোর আওয়াজ। আমি না হঠাৎ করে ওর দিকে দেখলাম তো ও তো বসে আছে, তাহলে আঁচড়াচ্ছেটাকে। এবার এত বড় বাড়িতে আমি একা, কাজ যেটা করছি সেটাও এরকমই একটা সাউন্ড নিয়ে একটা এক্সপেরিমেন্ট চলছে। হ্যাঁ, সব মিলিয়ে একটা অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম হয়ে গেছে। কন্টিনিউয়াস আচরণও নয়, কিন্তু বেশ টাইম দিয়ে আস্তে আস্তে আচরানোর আওয়াজ। খানিকক্ষণ পর আমি উঠতে বাধ্য হলাম যে না, এবার জিনিসটা এক্সপ্লোর কি আছে। এবার কিরকম কপাল দেখো, সেই সময়তেই বাইরের লাইটটা ফ্লিক করছে। এবার হাতে একটা লাঠির মতন ছিল, নিয়ে আমি দরজাটা খুলেছি, কিচ্ছু নেই, একদম ফাঁকা রাস্তা, মানে ওই যে পুরো প্যাসেজটা পুরো ফাঁকা, শুধু একটা ট্যাপ থেকে, যেহেতু পুরোনো দিনের বাড়ি, ওই জল পড়ছে সেই আওয়াজটা পর্যন্ত আমার কানে আসছে, মানে এতটাই সাংঘাতিক একটা ভৌতিক ছবির আর কি। হ্যাঁ, আমি আবার দরজা বন্ধ করে ঘরে ঢুকতে হবে, আবার আঁচড়াচ্ছে। এবার আর আঁচড়ানোর আওয়াজটা নিচ থেকে আসছে না, দেখো সাউন্ডের লোক আমি, সাউন্ডের সোর্স আমি বুঝতে পারি কোথা থেকে আসতে পারে। এবার যে আঁচড়ানোর যে আওয়াজটা আসছে না, সেটা আমার মাথার উপর থেকে আরো অন্তত হাত উপরে গিয়ে আঁচড়ানোর আওয়াজটা আসছে। বেড়াল তো ওখানে গিয়ে আঁচড়াতে পারবে না, এটা সম্ভব নয়। এবার আমার প্যালপিটেশন স্টার্ট হলো। বিড়ালটা আমার ঘর থেকে, বিড়ালটা তখন আবার চিৎকার করছে। আমি দরজা খুলতেই অনেক সাহস নিয়ে দরজা খুলেছে, বিড়ালটা সাট করে পালিয়ে গেছে আমাদের ঘর থেকে। আবার ওখানে কেউ নেই। আমি বিড়ালটা কিন্তু আমার পায়ের কাছেই বসে আছে। বললাম কি হয়েছে তোর, আমি বলছি। ও উঁচু হয়ে আমার বাড়ির ঠিক উপরে একটা পাঁচিলের উপরে একটা ছোট স্পেস আছে,
যেখানে দুটো বাড়ি দেখবে আগেকার দিনের বাড়িতে দুটো বাড়ির লাগোয়া যে একটা কার্নিশ মতন থাকে, ওই দিকে তাকিয়েও চিৎকার করছে। আমিও তাকালাম, কিছু দেখতে পেলেন? সেটাই আমি এক্সপ্লেন করছি। মানে এই জিনিসটা এত বছর পরেও আমার মনে এমনভাবে গেঁথে আছে না। মোটামুটি 8 ফুটের কাছাকাছি হাইট, সেটা একদম ওই কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানে কি রকম অবয়ব জিনিসটা? ছায়ার মতন, কিন্তু ট্রান্সপারেন্ট নয়, এটা ঘোলাটে একটা। ঘোলাটে অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যেও যে সে রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। সে না ঝুঁকে দেখছে আমার দিকে উপর থেকে। ওই যে লাইটটা বারবার করে ফ্লিক করছে, যতবার লাইট ফ্লিক করছে আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর সে না একটা লাইটটা অন্ধকার হলে তখন দেখতে এবার না পাচ্ছি দপদপ ছায়াটা। করছে, হ্যাঁ হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি ওরকম ঝুঁকে আমার দিকে তাকিয়ে আছে। আর ওই যে দেওয়ালের উপরে যে হাতটা রেখেছে না, ওখানে ওই আঁচড়ানোর আওয়াজটাও পড়ে যাচ্ছে কনস্ট্যান্ট। সর্বনাশ। এবার আমার সিচুয়েশনটা ভাবো, আমার দরজাটা খোলা, আমি যদি একটু এদিক থেকে ওদিক আমার বডি মুভমেন্ট হয়, যদি ঝাঁপিয়ে পড়ে আমার উপরে, এভাবে প্রায় 15 মিনিট কেটে গেল। আমি ওরম ভাবেই দাঁড়িয়ে আছি ওখানে। লাইটটা ফ্লিকার হয়ে যাচ্ছে। শীতকাল, আমি ঘেমে গেছি ওখানে। আর বিড়ালটা? বিড়ালটা ওখানে দাঁড়িয়ে কনস্ট্যান্ট চিৎকার করে যাচ্ছে। আমি যদি চিৎকারও করি না, দূর দূর পর্যন্ত কেউ শুনতে পাবে না। মানে তার মুখের কোনো অবয়ব বুঝতে পেরেছো বা কিছু? হ্যাঁ, মুখের অভাবটা যখনই এই লাইটটা ফ্লিক করছে না, আমি বুঝতে পারছি সারা মুখটা, মানে মুখটাই মোটামুটি ধরে নাও আমাদের নর্মাল মুখের থেকে প্রায় ডবল সাইজের। সে হাঁ করে আমার দিকে দেখছে। এই যে মুখ থেকে একটা হাওয়া বেরোচ্ছে না, সেই হাওয়াটাও আমি ফিল করতে পারছি। একটা গরম হাওয়া আমার মুখের উপরে এসে পড়ছে, এটা কনস্ট্যান্ট। শীতকাল, বাবারে। ডেঞ্জারাস এন্টিটি, মানে এরকম ডেমনিক ফিগার আমি কোনোদিন আজ পর্যন্ত এক্সপিরিয়েন্স হয়নি আমার। তো তোমার ওই ঘরে বোধহয় কোনো মানে ঠাকুরের কোনো ছবি বা ছবি ক্যালেন্ডার? ঠাকুরের ঘরের মধ্যে রয়েছে, কিন্তু ওই প্যাসেজটার মধ্যে তো আর নেই। এবার ও যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো দিকেই জঙ্গল। ওকে। আমি 15 মিনিট দাঁড়িয়েছিলাম। তুমি মাকড়সার মুভমেন্ট দেখেছো তো? হুম হুম হুম। ঠিক মাকড়সার মতন বেয়ে বেয়ে ও ছাদের উপরে চলে গেল। পুরো এমভাবে ক্রল করে বেরিয়ে গেল। এটা হওয়ার একটা কারণ ছিল, কারণ সেই সময় একটা কলিং হয়েছে। আচ্ছা। আর আমি এমনি সময় না কলিং করলে আমি ভীষণ ইরিটেটেড হই। সেই সময় আমার কাছে ব্লেসিংস ছিল ওটা। প্রায় 3-4 মিনিট পরে গিয়ে আমি দরজা খুলেছিলাম। আমি ওখানেই দাঁড়িয়েছিলাম কনস্ট্যান্ট, পুরো ব্ল্যাঙ্ক একদম। মানে ইন্টারঅ্যাক্ট করার ইচ্ছা হয়নি? মানে আমার এই সাহসটা হয়নি যে আমি ওখানে কিছু ওকে ইন্টারাক্ট করব বা আমি ওখান থেকে পালিয়ে যাবো। তুমি বুঝতে, আমি ওখানে মানে স্টান্ট হয়ে গেছি, এবার দাঁড়িয়ে গেছি ওখানে আমি। ওটা যে কি হরিফিক এক্সপিরিয়েন্স ছিল আমার। আমি মাকে বলেছিলাম, মা বলছে ওটা আমি আগেও দেখেছি, তখন মা জীবিত ছিল। সর্বনাশ। ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমার যেটা হয়েছিল, যেটাতে মা খুব ভয় পেয়েছিল এই এন্টিটিটাকে দেখেই, ওই যে তোমার বললাম না ওখানে একটা রান্নাঘর আছে, হ্যাঁ। তখন মা রান্না করছে, আমি এরকম ঘরে কাজ করছি। মা হঠাৎ দৌড়ে এসে আমাকে বলছে, একটা বার আয় তো। আর কি বলো, বলে নাম দেখ আসতে হবে। মানে সন্ধ্যেবেলা? হ্যাঁ, তখন মোটামুটি 9:30-10টা বেজে গেছে। বলছি তুই কোনো গন্ধ পাচ্ছিস না? আমার ভগবান, তুমি শুধু গন্ধ শুকার জন্য আমাকে ডাকিছো, কি রান্না করছো নাকি? বলছে না না, তুই ইয়ার্কি পারিস না, তুই গন্ধটা শুকে দে। আমি প্যাসেজে নেমেছি, গন্ধটা না তোমার একটা ধূপ মেশানো, একটা কড়া তামাকের যেরকম গন্ধ হয় না, একটা ঝাঁঝালো গন্ধ, কিন্তু খুব বেশি কিন্তু মানে জোরালো গন্ধ নয়, একটা লাইট গন্ধ রয়ে গেছে। আমি ভাবছি বাইরে থেকে কিন্তু উল্টোর দিকে জঙ্গল, আমি ঘুরে আবার ঘরে ঢুকতে যাব, কিছু একটা জিনিস না আমার পিছন থেকে পাস করে গেল। আমি আবার দাঁড়িয়ে গেছি। মা তখন কোথায়? মা রান্নাঘর থেকে ওই উপরে সিঁড়িতে দাঁড়িয়ে দেখছে কিন্তু আমার দিকে। আমাকে বলছে কোনো চলে আসতে বলছে, কোনো কথা না বলে। আমি আস্তে আস্তে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। সেই জিনিসটা রিফ্লেক্ট করেছে 6 মাস পরে এই ঘটনাটা। তুমি দেখতে পাচ্ছ যে প্যারানর্মাল যে ঘটনাগুলো ঘটে না, এগুলো প্রত্যেকটা ঘটনা একটার সাথে একটা না স্টিচ করা আছে। তবে আমি এটা ব্লেস যে আমার সাথে কোনো
স্পিরিট নিশ্চয়ই সবসময় থাকে, যেটাকে আমরা এঞ্জেল গাইড, এঞ্জেল স্পিরিটস বলি, যারা সবসময় আমাদের প্রোটেক্ট করে রাখে, যেটা সকলের সাথেই রয়েছে। সর্বনাশ। মানে আমি জাস্ট তুমি এত যেহেতু তুমি ফিল্ম ডিরেক্টর, তুমি এত সুন্দরভাবে জিনিসটাকে আমাদের ভিজুয়ালি দেখালে, মানে সত্যি আমরা যেন সেই জায়গাটায় পৌঁছে গেছিলাম এবং রীতিমতন ভয় পেলাম। আর ভয় পাই, এটা তো গেল আমার দিক থেকে এক্সপিরিয়েন্স। এবার যদি তুমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বলো, এইরকম এক্সপিরিয়েন্স তো প্রচুর হয়েছে যার উপর আমরা এরকম করছি। আমাদের একটা অ্যানসেস্ট্রাল প্রপার্টি আছে। আচ্ছা। সেটা হচ্ছে সাউথের জয়নগর সাইডে রয়েছে একটা বাড়ি আছে, এটা 72,000 স্কোয়ার ফুটের উপর আছে। যারা বাড়ি নয়, ওটা প্রাসাদ, প্রাসাদই বলতে। তা অ্যাকচুয়ালি আমি প্রতাপ সিংহর ব্লাড লাইনটা মেনটেন করি, আমাদের অ্যাকচুয়াল টাইটেল কিন্তু সিংহ। ফাইন। এবার প্রতাপ সিংহ এমন একজন ক্যারেক্টার যার খুব একটা সুনাম নেই, মানে নেই সুনাম, শুধু বদনামি আছে। খাজনা আদায় করার জন্য সেই সময় তো উনি এমন কোন রকম প্রসেস বাদ দিতেন না, যেখানে আমরা যতটা শুনেছি মেয়ে তার কি মানে উনি খুব রাজভারী এবং খুব রাগী জমিদার ছিলেন। ভীষণ। এবার তোমাকে একটা ছোট ঘটনা বলি। তো সেই প্রপার্টিটা যেটা কিন্তু এখন আমাদের কাছে অ্যাক্সেসিবল আর নয়, ওটা এখন হেরিটেজ প্রপার্টি হয়ে গেছে। তা যখন এটা নিয়ে কথাবার্তা চলছে, এটাকে আমরা ভেবেছিলাম ওটাকে রিকনস্ট্রাক্ট করবো, ওটাকে আর একটু যদি ঠিক করা যায়, কিন্তু বুঝতেই পারছি অত বড় প্রাসাদ মেনটেন করা মানে ইটস হিউজ ডিফিকাল্ট, অনেক ধরনের প্রবলেমসও আসে। তা ইন্টারেস্টিংলি ওই বাড়িটা তুমি যদি ছাদে দাঁড়াও, তুমি দূর থেকে শ্মশান দেখতে পাবে, আর ওখানে কিন্তু কাঠের জালে পোড়ানো হয়। আচ্ছা। মানে ওখান থেকে চিতা পুড়ছে, তুমি উপর থেকে ছাদে দাঁড়িয়ে দেখতে পাবে। এত আমার ধারণা হাওয়া এদিকে দিলে পুরো সেই গন্ধটা, গন্ধ তুমি পোড়া গন্ধও পাবে। এবার তুমি ওখানে দাঁড়িয়ে, মানে ওই বাড়িতে এই যে এত কোনো কেউ থাকে না, একটা লোকও নেই, একটা অ্যান্টি সোশ্যালস পর্যন্ত ওখানে যায় না, এতটাই ফোবিয়া ওখানকার লোকেদের। তুমি যদি ওখান থেকে ভ্যান ছাড়া গতি নেই, তোমার ভ্যানেই নিয়ে যাবে ওখানে। ভ্যান তোমাকে অন্তত 2.5 কিলোমিটার আগে নামিয়ে দেবে, তোমাকে হেঁটে রাস্তাটা যেতে হবে, ওরা কিন্তু ওখানে যাবে না। আমাদের তাই করতে হতো। প্রথমে অনেকটা প্যাসেজ দেখবে, দুটো সিংহ দাঁড়িয়ে আছে দুদিকে, তারপর প্যাসেজ দিয়ে গিয়ে ভিতরে গাড়ি বারান্দ হয়ে তোমার বাড়িতে ঢুকতে হবে। বাড়ির ভিতরটা পুরো হলো, প্রায় 150টার উপর ঘর আছে, 185টা ঘর আছে, তার মধ্যে একটা নাচঘর রয়েছে, যে ঘরগুলো এখনো ইনঅ্যাক্সেসিবল, আমরা অ্যাক্সেস করতে পারি না। তো হেরিটেজ প্রপার্টি করে ওটা কি কোনো মিউজিয়াম বা কোনো হোটেল? ওটা গভর্নমেন্ট, ওটা যেহেতু এখন বিপজ্জনক বাড়ি হয়ে আছে, ওটা গভর্নমেন্টের আন্ডারে পুরো সিল করা আছে। তোমাকে ওখানকার একটা ঘটনা বলি, হ্যাঁ, জানি সবাই খুব জিনিসটাকে চেরিশ করবে। আমি প্রথম যখন ওখানে জিনিসটা আমার উপর দায়িত্ব পড়ে, বাবা চলে যাওয়ার পরে ওই সাইডটা তো পুরোটাই আমার উপর এসেছিল। তা আমি ওখানকার লোকাল মানুষের সাথে খুব কথা বলি, মানে এটা আমার নিজের কন্টেন্টের জন্য বলো, কারণ আমি না ভীষণ সেখানকার কি খাবার রয়েছে, সেখানকার কি মানুষ, তাদের সাথে কথা বলার। এরকমই আমাদের এক পরিচিত, মানে সে আমাকে যা ঘটনা বলেছিল না, ওখানে আমাদের দুটো জোড়া পুকুর আছে। তা আমি বললাম যে তুমি এখানে আসো না, এমনি কথা বলতে ভয় পাও, বলতে বলতে না তার সে একদম ব্লান্ট হয়ে গেছে, তাকিয়ে আছে আমার দিকে। আনাম তোমাকে জিজ্ঞেস করলাম ভয় পাও, সে আমাকে তখন ঘটনাটাও বললো। তার বয়স এখন কি রকম? তার যে সময়কার কথা বলছি তখনই তার 45-এর কাছে বয়স। মানে আমি বলছি প্রায় 10 বছর 15-12 বছর আগেকার ঘটনা। তা সে আমাকে বলছে একদিন আমি তোমার ওখানে তো ওই হাট বসে, জানো তো, শনিবার করে ফিরছে, ওখান দিয়ে একটা সরু প্যাসেজ আছে যেটা দিয়ে ডাইরেক্ট ওই হাইওয়েতে, যেহেতু ভ্যান নিয়ে আসে তো হাইওয়েতে প্রচুর লরি টরি যায়, তো তখন তাও অ্যাক্সেস করতো লোকে, ওখান দিয়ে যাচ্ছে। ওই পুকুর থেকে, যেটা জোড়া পুকুর, ওই পুকুর থেকে অন্তত অনেকটা দূরেও দাঁড়িয়ে আছে। আর এত ঘন ঘন স্ট্রিট লাইট ওখানে এখনো নেই, মানে একটা স্ট্রিট লাইট, তারপরে ধরো অনেকটা গিয়ে তারপর একটা স্ট্রিট লাইট, ঠিক ওই জোড়া পুকুরের কাছে একটা স্ট্রিট লাইট আছে। শীতকাল কিন্তু, হ্যাঁ। বলছে আমি পুকুরের ওখানে গেছি দাদাবাবু, আমি দেখছি তোমাদের ওই পুকুরের ওখান থেকে কে একজন চান করে উঠে তোমাদের বাড়ি পিছন দিকে চলে গেল। পিছন দিক দিয়ে আর প্যাসেজ আছে বাড়িতে ঢোকার। মানে কোনো মহিলা না পুরুষ? সেটাও দূর থেকে দেখতে পাচ্ছে না। আচ্ছা। আমি দুটো জিনিস আমার মাথায় আসলো। এক হচ্ছে শীতকাল, গ্রামের লোকেরা রাত্রে স্নান করবেই কেন? 8টার সময় অন্তত পুকুরে স্নান করবে না, আর মারাত্মক ঠান্ডা হয়।
আর ওই পুকুরটা এখন শুধু পাঁক হয়ে আছে। সে তো স্নান করা এই অসম্ভব। দুটো জিনিস আমার ক্লিক করলো। আচ্ছা, তারপর আলাম বানিয়ে বানিয়ে বলছে বোধহয়, হতেই পারে ওখানকার লোকেরা না ভীষণ ভয় মানে তৈরি করে ওরা, জানো তো। তারপর বলছে যে আমি আরেকটু সাহস করে এগিয়েছি, দেখি আরো দুজন ওরকম চান করে উঠে বাড়ির পিছন দিকে চলে গেল। আর একটু দূর গিয়ে আমি আর এগোইনি। বলছে আমি দেখছি প্রায় 40-50 জন লোক ওরকম চান করে উঠে পিছন দিকে দল বেঁধে যাচ্ছে তোমাদের বাড়ির দিকে। বাবারে। আমি না জিনিসটা শুনে ওকে আর কিছু বলিনি। আমি পরে আমাদের যে কেয়ারটেকার ছিল তার সাথে কথা বললাম যে এরকম কেন। বলছে আসলে 1970s বা ধরো তার আগে কি হতো, অনেক মানুষকে এখানে মেরে তাদেরকে পাথর দিয়ে ওখানে ডুবিয়ে দেওয়া হতো ওই পুকুরে। অনেকে মারা গেছে, ডুবে মারা গেছে। তাদের যে স্পিরিটগুলো, তারা ওই ফাঁকা জায়গা খোঁজে। এই হচ্ছে যেমন রাত্রিবেলা ওখান থেকে উঠে ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। একদম সর্বনাশ, মানে গায়ে খুব কাঁটা দিচ্ছে। আচ্ছা দাদা, তুমি আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমি তো জানি তুমি আমাকে এর আগেও শেয়ার করেছিলে তোমার মায়ের একটা মজার ইনসিডেন্ট ছিল, যদিও সেটার সঙ্গে প্যারানর্মাল ব্যাপারও মিশে আছে। হ্যাঁ, তো সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু শেয়ার করো। আচ্ছা, মজার ইনসিডেন্ট হচ্ছে ঠাকুমার। তো ঠাকুমা তখন সবে সবে বিয়ে হয়ে এসেছেন। এটা ওই আমার দেশের বাড়ির কথা বলছি। হ্যাঁ, জয়নগরে। ঠাকুমা সেই সময় ম্যাট্রিক পাস। এবার কি হয়, ঠাকুমা আবার এসব প্যারানর্মাল একদম বিশ্বাস করেন না, কিন্তু আবার ঠিক শ্বশুর বাড়ি আবার ঠিক ততটাই রিজিড। তারা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা রিচুয়াল ঠিক সমানভাবে মেনে তারপর চলতে হবে তাদের সাথে। তার শাশুড়ি প্রথম দিনকেই বলে দিয়েছিল, এটা একদম স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ছিল, যে তুমি কিন্তু সন্ধেবেলায় খোলা চুল নিয়ে ওই বাগানের দিকে যাবে না। আচ্ছা। নাহলে কিন্তু বিপদ আছে। এবার প্রথম 3-4 দিন, 1 সপ্তাহ কেটে গেছে। তারপর আস্তে আস্তে যখনই ফ্যামিলিয়ার হয়ে গেছে সবাই, মানে বৌমা থেকে মেয়ে হয়ে গেছে, তখন তো অল অ্যাক্সেস হয়ে গেছে। ঠাকুমা মনের সুখে খেলতে খেলতে এক বাটি আচার নিয়ে সন্ধেবেলায় ওই 5:30 পৌনে 6টা নাগাদ চলে গেছেন বাগানে গিয়ে কুলের আচার খাচ্ছে। আর এই আচারের যে দানাগুলো ওগুলো থুতু করে চারিদিকে ফেলেছে। ঠাকুমা বলতো যে একটা সময় না হঠাৎ করে আমার মনে হচ্ছে সারা শরীর অবশ হয়ে গেছে। এবার আমি আর ওখানে মানে মুভ করতে পারছি না। বলছে আমি নোটিস করছি আমার ডান কাঁধটা ভীষণ ভারী হয়ে গেছে। আচ্ছা। বলছে আমি এরকম চোখ ফিরিয়ে দেখছি একটা বড় হাত সেটা কাঁধটাকে খামচে ধরেছে। বলছে হাতের যে পাঞ্জা, সেই পাঞ্জা দেখে বুঝতে পারছি যে ধরেছে তার হাইটটা কতটা হতে পারে। মানে যথেষ্ট বড় এবং একটা বিরাট, হ্যাঁ, বিরাট চেহারার কোনো মানুষ আমাকে ধরেছে। এবার বলছে আমার না সঙ্গে সঙ্গে আমি ভীষণ ভয় পেয়ে গেছি। যে আমি সঙ্গে সঙ্গে আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আমি হনুমান চালিসা পাঠ করতে শুরু করেছি। এবার যত আমি পাঠ করছি তত হাতের প্রেশারটা বাড়ছে, চলে যাচ্ছে না। বলছে একটা সময় না আমার গুলিয়ে গেছে হনুমান চালিসা। বলছে যেই আমি থমকে গেছি সে কানে কানে বাকিটা পাঠ করে দিয়েছে। বাবা। বলছে সঙ্গে সঙ্গে আমি ওখানেই পড়ে গেছি। তুমি ভাবো মানে কতটা পাওয়ারফুল হতে পারে। তো উনি আমাদের কুলো দেবতা ছিলেন, মানে উনি প্রোটেক্ট করতেন বাড়িটাকে। তো এটা একটা মজার ঘটনা। মানে তুমি ভাবো যে এই যে আমাদের বলা হয় যে মানে সত্যি ব্রহ্মদৈত্য বা আমরা ছোটবেলায় যে গল্পগুলো শুনেছিলাম এগুলোকে বিশ্বাস করো বা এগুলো আছে? একদম আছে। তারা এখনো ওই বাড়িতে আছে। যদি কেউ সাহস করে ওখানে যেতে পারে আর যদি মনে হয় যে না আমি এক্সপিরিয়েন্স করব, তাহলে ওয়েলকাম। কিন্তু সেটা লাস্ট এক্সপিরিয়েন্স হবে কিনা আমি কিছু গ্যারান্টি দিতে পারছি না, আমাদের তো অ্যাক্সেস নেই। কিন্তু তোমার এই খবরটা অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে যারা কাজ করে তারা কিন্তু শুনতে পেলে কিন্তু যেতে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, গভর্নমেন্ট প্রপার্টি এখন যদি কোনোভাবে অ্যাক্সেস পেতে পারে ওয়েল অ্যান্ড গুড। তো এরকমই ঘটনাগুলো নিয়ে আমরা ওই 12টা গল্প নিয়ে করছি, যে ওয়েব সিরিজটা করছি আমরা। সেখানেও এরকম ইনসিডেন্ট রয়েছে, তবে নট ফর ফেন্ট হার্টেড। আমি একদম পরিষ্কারই বলে দিচ্ছি এখানে, তোমার এখানেই মানে ওটা একটা প্রথমে ওয়ার্নিং দেওয়াই থাকবে, নট ফর ফেন্ট হার্টেড। কারণ কি ওখানে এমন কিছু সিনিক্স রয়েছে যেগুলো রয়েছে সেগুলো তুমি বাংলায় কোনো
সিনেমাতে, হরর সিনেমাতে দেখতে পাবে না। আচ্ছা, এই যে তুমি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, হুম হুম। তুমি যখন ঘুমিয়ে থাকো বা ঘুমের মধ্যে আছো, তখন কি এরকম কোনো লিঙ্ক পাও যে কোনো ক্রিয়েটিভিটি মাথার মধ্যে স্পার্ক এলো বা কিছু? আমার না প্রবলেমটা কি জানো, আমি প্রপারলি কোনোদিন কোনো ঘুমিয়েছি বলে আমার মনে পড়ে না। আমার এমনিতে ঘুমের স্প্যানটা খুব কম। তুমি রাত্রিবেলাতে ফোন করলেও আমাকে পেয়ে যাবে, যেহেতু যত রাত্রি হোক। আমি ব্রহ্ম মুহূর্তে ঘুমোতে যাই। আচ্ছা। লোকে উঠে পড়ে, আমি ঘুমোতে যাই। তা সারা রাত্রি যখনই আমি শুয়ে থাকি বা ধরো কোনো সবসময় কিছু না কিছু একটা না মাথার মধ্যে আমার চলতে থাকে। আর সেই জন্য যেটা আমাদের প্রোডাকশনে যেটা আমরা করি, আমরা সব অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করি। আর সেগুলো সব আমাদেরই তৈরি করা, আর সেগুলো সব এক্সপেরিমেন্টাল। তো তোমার আরো ফিউচার আর কি কি কাজ নিয়ে মানে আসার ইচ্ছা আছে? খুব তাড়াতাড়ি একটা কাজ আসছে। এটা কিন্তু এই ফার্স্ট টাইম তোমার এখানেই আমি আনভেল করছি। আচ্ছা। এটা বোধহয় তোমাকেও এখনো বলা হয়নি যে বেঙ্গলের ফার্স্ট 3D CGI ফিল্ম আমরা বানাচ্ছি, আচ্ছা, যেটা পুরোটাই গ্রাফিক্যাল। এটা মানে টপিক কি, হরর কিছু? না, এটা সুভাষচন্দ্র বসুর লেগেসির উপর আমরা বানাচ্ছি। ওকে। দেখো, আমরা তো অ্যাকচুয়ালি কী করি, আমরা তো এখানকার কাজ বাইরে নিয়ে যাই। তো মানে বাইরের টেকনোলজিটাকে আমরা এখানে কেন ইনহেরিট করছি? তো তোমার টিম কি মানে কলকাতার না বাইরের? না, বাইরের টিম রয়েছে, এখানে আমাদের নিজস্ব টিম রয়েছে, কিন্তু পোস্ট প্রোডাকশনটা পুরোটাই বাইরে হচ্ছে, ব্যাঙ্গালোরে হচ্ছে। কুচি তো শ্যুট করা নয়, কারণ পুরোটাই তো গ্রাফিক্যালি তৈরি করা, খুবই হাই এন্ড মেশিন, হাই এন্ডের কাজ হচ্ছে। তো ওটা মেনলি ব্যাঙ্গালোরের কাজ হচ্ছে। আমরা জানুয়ারিতে রিলিজ করার প্ল্যান করছি। বাহ। আচ্ছা, তুমি তো মিউজিক নিয়ে সবসময় কাজ করছো, মিউজিকের কতটা ক্ষমতা তোমার মনে হয় মানে একটা মানুষের মাইন্ডকে অ্যাক্সেস করার জন্য? দেখো, আমি ভাষা মানে যেটা আমরা যদি বলি ল্যাঙ্গুয়েজ, আমি খুব একটা বিশ্বাসী নই। কারণ কি, আমি মেনলি সিনেমা বানাই, সেটা ডায়ালগ ওরিয়েন্টেড থাকে না, সেটা কিন্তু এক্সপ্রেশন আর অ্যাক্টিং ওরিয়েন্টেডই থাকে। যদি তুমি বিশেষ করে মিউজিক যদি বলো, মানে BGM, তাহলে সেটা না একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় রয়েছে প্রত্যেকটা সিনেমাতে স্টোরি টেলিংয়ে। কারণ কি, আমি আর বিশ্বাস যে মিউজিক একটা প্যারালাল স্টোরি বলতে বলতে চলে। আর এটা আমি আরও শিখেছি আমার গুরু থেকে, হানজিমার। আমি হানজিমারের কাছে একটা ক্লাস করেছিলাম। তা হানজিমার একটা খুব কথা বারবার করে বলতেন যে আইডিয়াস আর নট লিমিটেড বাই বাজেট। যে তুমি আজকে যদি আমাদের দেখো না, আমাদের সিনেমাতে আমরা যেটা ল্যাক করি সেটা হচ্ছে ওয়ার্কশপ। আমাদের প্রচুর ওয়ার্কশপ করা দরকার, কারণ কি যেটা বাইরে জিনিসটা। হ্যাঁ, আজকে ধরো যারা তারা স্ক্রিপ্ট দেখে কেন বলবে? স্ক্রিপ্ট দেখে কিছু বলা মানেই কিন্তু তারা সেটাকে অ্যাডপ্ট করছে, তারা এক্সপিরিয়েন্স করছে না। আগেকার দিনে যেটা হতো, মানে যেটা অনেক ডাইরেক্টরই এখনও করেন, যে তারা গল্পটাকে বলেন, তারা অ্যাক্টরকে সেই জোনটাতে নিয়ে যায় যাতে তারা একটা গল্পে পার্ট হয়ে যেতে পারে, তখন না সেটা তাদের গল্প হয়ে যায়। কিন্তু এখন কি সত্যিকারের যারা খুব ব্যস্ত আর্টিস্ট, তারা কি এতটা টাইম দিতে পারে? সেই জন্যই তো আমরা একটু ল্যাক করে গেছি, আমার মনে হয় এটা। আজকে তুমি বলো, আজকে যে আমরা একটা সিনেমা বানাতে তো শুধু তো অ্যাক্টর অ্যাক্ট্রেস নয়, একটা পুরো টিম, তাদের চিন্তা ভাবনা, তা আমাদের সকলের কি দায়িত্বের মধ্যে সেটা পড়ে না, বর্তায় না, যে আমরা সেই জিনিসটাকে সেই লেভেলে নিয়ে যেতে পারি বা রিচ করি। আমার মনে হয় ওয়ার্কশপ করে করাটা বেস্ট, খুব দরকার, ভীষণ দরকার। যে অন্তত আমরা এটা করি, মানে আমরা একটা মাইক্রোফিল্মের জন্য আমরা অন্তত 15 দিনের একটা ওয়ার্কশপ রাখি। ফিচার ফিল্ম তো ছেড়েই দাও। আচ্ছা, একটা জিনিস খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে তুমি তো এতবার ভূতি বলো, স্পিরিটি বলো, যাই হলো, তুমি এতবার সামনে থেকে ফিল করেছো বা দেখেছো, তো কোনো সময় ভূতের রাজা দিলবরের কনসেপ্টটা মাথায় আসেনি যে কিছু চেয়ে দেখি? আসলে কি জানো তো, এটা সত্যিকারে যখন সামনে দেখেছি না, তখন আর এই জিনিসটা মাথায় আসেনি। সত্যি বলতে, যতই আমরা সাহসী হই, আমরা যতই বড় প্যারানর্মাল এক্সপার্ট হই, যে জিনিসটা সামনে আমরা দেখবো ভাবি আর সেটা সামনে দেখা, দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আর সেটা যদি বারবার তোমার সাথে ঘটে, সত্যি। আর একটা জিনিস তুমি দেখো, যে এখন কি আর গল্প তো কিউরেট হয়? যখন তুমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করবে না, তখন সেইটাকে রিক্রিয়েট করা, যেটা আমরা করছি, ইটস এ হিউজ, মানে ম্যামথ টাস্ক। আর তার মধ্যে আমি কিন্তু রিয়েল লাইফ লোকেশনগুলোকেও চুজ করেছি, কিছু কিছু আছে। তার জন্য যেটুকুনি সিনেম্যাটিক্স যেগুলো ড্র করা, সেগুলো তো করতেই হয়েছে। কিন্তু অ্যাক্টার্সরা, আমাদের যারা ক্রিউ, তারা সেকেন্ড টাইম প্যাচ শ্যুট করার জন্য সেখানে যেতে চাইছে না, তাদের এমন এক্সপিরিয়েন্স হয়েছে। তা তোমার এই শ্যুট করার সময় কিছু প্যারানর্মাল কিছু ঘটেনি? অনেক,
প্রচুর ঘটনা ঘটেছে। সেটা যদি একটু একটা দুটো শেয়ার এবার করো। তাদেরকে না আমি বুঝি, না কিছু না বলে আমি চালাই, কিন্তু কাটিয়ে আমি দিয়েছো। তো বুঝতে পারছি যে কি ঘটছে। যেমন ধরো একটা কুয়োর ব্যাপার আছে, একটা কুয়োর ঘটনা আছে, সেখানটাতে একটা চানের একটা সিন আছে, সেটা রাত্রির বেলাতে। তা সেখানে আমাদের একটা সে চান করে উঠেছে, উঠে ঘরের দিকে গেছে, তো এবার কুয়োর সামনে তো জল পড়ে থাকবে। আমরা পরেই আবার বেরিয়েছি, সেখানে কোনো জল নেই, একদম স্ট্যাগনেন্ট জল, পুরো শুকিয়ে গেছে। পুরো শুকিয়ে গেছে। সেটা কিন্তু সে নোটিস করেছে। আলো না তো মুছে দিয়ে গেছে, বলছে না এত তাড়াতাড়ি তো জিনিসটা যেতে পারে না। আলো আরে তুমি বিশ্বাস করো, মুছে দিয়েছে, আমাদের ক্রিউ মারাত্মক স্ট্রং, তারা এইসব বলে তাদের বুঝিয়েছি। প্যাচ শুট করার জন্য সে আর সেকেন্ড টাইম আসতে চাইছে না। ভীষণ সমস্যায় পড়েছিলাম। এবার তার মধ্যে পাবলিক সিনও রয়েছে, যেখানে একদম ডিমনিক ক্যারেক্টারকে পাবলিকের মধ্যেই আনতে হবে। এবার সেখানকার লোকেদের বুঝতে পারছো, তারা তো আঁতকে উঠেছে দেখে। তবে আই এম ব্লেসড উইথ আ টিম অফ গ্রাফিক্স অ্যান্ড প্রস্থেটিক মেকআপস। তারা মানে গ্রাফিক্স কারা করছে? গ্রাফিক্স আমাদের টিম আছে তোমাদের নিজস্ব, বাহ। প্রস্থেটিক মেকআপেরও তাই। এবার এতটাই রিয়েলিস্টিক হয়েছে যে তারা হ্যাঁ ঠিক আছে, এটা তো ভূতের সিনেমা, অত দেখেছি, যখন সামনে দেখছে না তখন তো তারা মোটামুটি প্রবলেমে পড়ে যাচ্ছে। আমারই ভয় লাগছে। মানে ডেফিনেটলি অডিয়েন্সেরও তাই হবে যখন সিরিজটা দেখবে। তো তোমার আরো যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো। আমার এক্সপিরিয়েন্স বলতে আমি একটু মিউজিক্যালি আমার এটা বলো প্লিজ। আমি গত বছর দাদা সাহেব ফালকে পেয়েছি ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য। তা এটা আমাকে ভীষণ এনরিচ করলো যখন আমরা গেলাম সিনেমার, যখন অ্যাওয়ার্ড শোতে গেলাম, তার আগে ওদের একটা স্ক্রিনিং চলে। তো প্রচুর সিনেমা আমি দেখেছি যেখানে বিভিন্ন রকমভাবে স্টোরি টেলিং হয়েছে। একটা সিনেমা আমাকে ভীষণভাবে কানেক্ট করলো, ইটস আ 45 সেকেন্ডস ফিল্ম, মাইক্রোফিল্ম। তুমি বিশ্বাস করো, আমি না একবারের জন্য ওখান থেকে উঠতে পারিনি। বা এটা না, এটা ড্রামা ছিল, ড্রামা ছিল, কিন্তু হাততালি দেয়নি কেউ। আমরা সব এতটাই টাচ করেছে না, পুরো পিন ড্রপ সাইলেন্স, পুরো যারা বসে আছে, আমরা যারা দেখছিলাম, পুরো পিন ড্রপ সাইলেন্স দর্শকদের মধ্যে। ওটা ইরানিয়ান একটা ফিল্ম ছিল। তাই ভদ্রলোকের সাথে দেখা করলাম, বললাম যে স্যার আপনি কেন ওয়াই 45 সেকেন্ডস? উনি আমাকে একটা দারুণ জিনিস বললেন। বলছে এখন যা অডিয়েন্স, আমাদের যা এখন ব্যস্ততা বলো বা এখন লাইফস্টাইল, তুমি যদি প্রথম 10-12 সেকেন্ডের মধ্যে একটা অডিয়েন্সকে কানেক্ট না করতে পারো, তাহলে দে উইল স্কিপ অন টু অ্যানাদার কন্টেন্ট। তোমার যা বলার সেটা কিন্তু তোমাকে প্রথম থেকেই সেই ইম্প্যাক্টটাকে রাখতে হবে। মিউজিকের ক্ষেত্রেও তাই। মিউজিকের আমরা প্রচুর কাজ করি, মানে শুধু যে সিনেমা বানাচ্ছি তা নয়, আমরা মিউজিকের ধরো জিঙ্গল সেগুলো রয়েছে। আমরা পোয়েট্রি মিটস মিউজিক বলে অলরেডি একটা সিরিজ করছি, সেখানে ধরো দেশে বিদেশে বিভিন্ন পোয়েটসদের সাথে একটা মিউজিকের সাথে পোয়েট্রির একটা কনফ্লুয়েন্স। তারপর শর্ট ফিল্ম, মাইক্রোফিল্ম তো আছে, আমরা অ্যাডসও বানাই, কিন্তু আমাদের সব কিছুই সিনেম্যাটিক। হ্যাঁ, আমরা একদম সেই কর্পোরেট, সেই গতানুগতিক ওই জিনিসগুলো করি না। ফিকশন স্টোরি বেশি টানে, মানে স্যাড, দুঃখে দুঃখ নাকি আনন্দ, জয়ফুল? দেখো, আমি থ্রিলারটা হচ্ছে আমার জনর, ঠিক আছে? থ্রিলার একটু অন্য এক্সপেরিমেন্টাল যেগুলো হয়, একদম প্রপার প্রেমের গল্প আমি বানাতে পারি না, জানি না, এখনো পর্যন্ত বানাতে পারিনি, হয়তো ভবিষ্যতে করব। কিন্তু সেটাও না, আমি অনেকবার চেষ্টা করেছি লেখার, করার, সেটাও আস্তে আস্তে সেই সাইফাই থ্রিলার হরারের দিকে চলে গেছে। তা আমার টিম বলে, না বাবা তুমি এটাই করো, এটাই ভালো আছে। তা যতক্ষণ না পর্যন্ত সেরকম কোনো কন্টেন্ট আমাকে কানেক্ট করছে, আমি সেভাবে মুভ করছি না। আচ্ছা দাদা, তুমি আমাকে একটু বলো, সেটা হচ্ছে তোমার চোখে শ্রেষ্ঠ ছবি বিজিএম এর দিক থেকে তুমি নাম্বার 1 কাকে দেবে? বাংলায় বললে পথের পাঁচালী, আর তুমি যদি বিদেশি বলো তাহলে তুমি শার্লক হোমস। শার্লক হোমস যেটা রবার্ট ডাউনি জুনিয়র করেছে, যেটা হান্স জিমারের করা, ইটস ফুল অফ বিজিএম। মানে বিজিএম তোমাকে একটা প্যারালাল স্টোরি বলতে বলতে যাবে। আমাকে না একটা, আমি যেটা বিশ্বাস করি জানো, যে আমরা সবসময় স্পেশালাইজদের সাথে কাজ করি। আমি ডাইরেক্ট করছি মানে, বা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক করছি মানে যে আমি বেস্ট দেবো তার কোনো মানে নেই। যেমন ধরো এই যে হরর সিরিজটা, এটা কিন্তু আমি ডাইরেক্ট করছি না, এটা অর্ক গুহ বলে একজন করছে। আচ্ছা। এটাতে আমি প্রডিউসার আছি। এবার কিন্তু ডেফিনেটলি প্রত্যেকটা সিন বা প্রত্যেকটা ফ্লেভার তুমি বুঝিয়ে দাও। এবার কি বলতো, আমি চেয়েছিলাম যে এটাতে যে স্পেশালাইজড সে করুক,
অর্কর প্রচুর পড়াশোনা আছে প্যারানর্মাল নিয়ে, সে এটাতে করছে, আমিও রয়েছি সঙ্গে। কিন্তু আমি চাইছিলাম এটা অন্য একজনের পার্সপেক্টিভ দিয়ে যাক ক্যামেরাটা, বাহ। সেই হিসেবে। আর মিউজিক যদি বলো, অবশ্যই এই দুটো সিনেমা আমি তো বললাম, এরকম প্রচুর সিনেমা রয়েছে যাতে প্রচুর ভালো ভালো বিজিএম এর কাজ আছে। তবে সাইলেন্স, যেটা আমি এখনকার সিনেমা ভীষণ মিস করি। বিজিএম আমাকে কেউ কোনো দায়িত্ব দিয়েছে মানে যে প্রচুর বিজিএম তাকে ভরিয়ে দিতে হবে সারাক্ষণ, এরকম নয়। সাইলেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আ বিজিএম। ধরো আমাদের যে সিচুয়েশনসগুলো আসে সেখানে সবসময় কি বিজিএম বাজে ব্যাকগ্রাউন্ডে? খুব দুঃখের সিন, খুব ভয়ের জায়গা, পিছনে একটা চেলো বাজছে, একটা স্ট্রিং সেকশন যাচ্ছে, যেতেই হবে, এরকম কোনো মানে নেই না। তা আমরাও সেই সাইলেন্সটাকে মেনটেন করি। কিন্তু বিজিএম কোথাও তো একটা স্পিড আনে গল্পে। অবশ্যই সেটা অ্যাজ পার যতটা অ্যাপ্লিকেবল হয় ততটাই, জোর করে নয়। যেখানে তুমি বিজিএম যে বেজেছে সেটা ফিলই করবে না, যেখানে তোমার ব্লেন্ড হয়ে যাবে গল্পের সঙ্গে। ইটস আ পার্ট অফ দ্য স্টোরি। আমি জোর করে তার মধ্যে একটা বিজিএম ঢোকানো মানে সেটা না আলটিমেটলি গল্পের মুডটাকে ডিস্টার্ব করে। এটা হয়তো অনেকে কন্ট্রাডিক্ট হতে পারে, কিন্তু আমি এরকম ভাবে দেখি জিনিসটা। আচ্ছা ফাইন দাদা, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, জীবনে এমন কোনো ঘটনা বা এমন কোনো ইনসিডেন্ট যেটা তোমার সঙ্গে ঘটে গেছে বা তোমার কাছের কারোর সঙ্গে ঘটেছে, যার উত্তর তুমি আজ পর্যন্ত পাওনি এবং যেটা তোমাকে এখনো অবচেতন মনে ভাবায়, এরকম কোনো ঘটনা যদি লাস্ট শেয়ার করো আমাদের সাথে। আমার স্কুলে পড়ার একটা ঘটনা বলি। হ্যাঁ, আমি বালিগঞ্জ গভর্নমেন্টের স্টুডেন্ট। এবার বালিগঞ্জ গভর্নমেন্টে তুমি যদি যাও, তুমি চারপাশটা দেখলেই বোঝা যাবে, উল্টো দিকে ডেভিডিয়া ট্রেনিং কলেজ, যেখান থেকে আমি রোজ বাসে উঠতাম। ডেভিডিয়া ট্রেনিং কলেজের উল্টো দিক থেকে একটা বাস স্টপেজ আছে, ওখান থেকে আমি বাসে উঠতাম রোজ। তো একদিন হলো কি, দুপুরবেলা, সেদিনকে ইতিহাসের খাতা বেরিয়েছে, আর ওই একটা সাবজেক্টে আমি ভীষণভাবে ডাউন, কেন জানি না। মানে প্রত্যেকবারে এরকম খুব কম পরীক্ষা গেছে এখানে গার্জেন কল হয়নি আমার ইতিহাসে। অথচ সেই মানুষটাই আজকে নেতাজির ওপর কাজ করছে। তুমি ভাবো কাণ্ড। তা যাই হোক, তা খাতা বেরিয়েছে, আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড, বসে দাঁড়িয়ে আছি ওখানে বাসের জন্য, আর অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। মানে মাঝে মাঝে বলে না, প্রকৃতিও কেঁদে ওঠে তোমার দুঃখে, ওই রকম হয়ে গেছে আর কি। তা মিন্টো পার্ক থেকে সমস্ত বাসগুলো ওইখান দিয়ে ক্রস করে, ওখান থেকে তোমাকে পিক আপ করে হ্যাঁ বালিগঞ্জ ফাঁড়ি হয়ে দিক দিয়ে আসে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, অঝোরে বৃষ্টি হচ্ছে, আমার বন্ধুরা সব স্কুলের বাসে বেরিয়ে গেছে। রাস্তার ঠিক উল্টো দিকে একজন দাঁড়িয়ে আছে ছাতা মাথায় দিয়ে, আর কিন্তু কেউ নেই, ফুটপাথ পুরো মানে একদম ফাঁকা। এই পারেও কেউ নেই, আমার দিকেও কেউ নেই, ওদিকেও। তোমার বাস স্টপেজেও কেউ নেই, ওদিকটাও ফাঁকা। আমার বারবার করে একটা টেনশন হচ্ছে, বাড়িতে গিয়ে বকুনি খাবো, বাস কেন আসছে না। এর মাঝে মাঝেও ওই যে লোকটা ওখানে দাঁড়িয়েছে, ওই দিকে না আমার চোখ চলে যাচ্ছে। বেশ খানিকক্ষণ যাওয়ার পরে সে আস্তে আস্তে রাস্তা ক্রস করছে, একটা বড় রাস্তা, কিন্তু গাড়ি যাচ্ছে। ইন্টারেস্টিংলি সে রাস্তাটা ক্রস করছে কোনো দিকে না তাকিয়ে, মানে বাদিক ডান দিক কোনো গাড়ি দেখছে না, তোমার দিকে তাকিয়ে এগিয়ে আসছে একদম। আর একটা ডেড এক্সপ্রেশন যেন। আমিও তার ওই রাস্তা ক্রস করাটা দেখলাম। এবার সে আমার থেকে মোটামুটি ধরো 20 হাত দূরে দাঁড়িয়ে আছে, আমি বাস স্টপেজে দাঁড়িয়ে আছি, আর ও ছাতা মাথায় দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তখন মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার আমি মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছি, সে আমার দিকেই পুরো তাকিয়ে আছে, একদম ঘুরে। বিশ্বাস করবে না, ওই ফার্স্ট টাইম, অত কম বয়স, তখন আমি ক্লাস 7-8-এ পড়ি, আমি প্রথম ভয় পেলাম অতটা। একটা লোক, একটা মানুষের মুখে যদি কোনো লোম, মানে মুখে যদি কোনো ফেশিয়াল হেয়ার্স না থাকে, তাকে যে কি ভয়ঙ্কর দেখতে হতে পারে না, তোমাকে আমি সেটা বলে বোঝাতে পারবো না। লোকটার না ভুরু আছে, না চোখের পাতা আছে, সর্বনাশ। সে, আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে চোখের মনি। মাছ অনেক দিন দেখবে যদি ফেলে রাখো, দেখবে চোখগুলো একদম ঘোলাটে হয়ে যায়, ওই রকম চোখ, কিন্তু শার্প চোখ। সে আমার দিকেই তাকিয়ে আছে, চুলগুলো একদম পেতে আজরানো, হাতে একটা কালো ছাতা, আর গায়ে পরে আছে যেটা দেখবে যারা ট্যাক্সি চালায় তারা দেখবে একটা অ্যাশ কালারের একটা ড্রেস পরে, গ্রে কালারে, ওই কালারে তোমার একটা ড্রেস পরে সে আমার দিকে ঘুরে তাকিয়ে আছে। কিচ্ছু বলছে না, কিন্তু শুধু তাকিয়ে আছে। আমি বারবার করে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাচ্ছি, কিন্তু না, অবচেতন মনে বারবার করে আমার মুখটা, আমার চোখটা তার দিকে চলে যাচ্ছে।
আমি তাকিয়ে ফেলছি, আর যতবারই তাকাচ্ছি আমি ভীষণ ভয় পেয়ে যাচ্ছি। বড্ড মাকে মিস করছিলাম। মা বলেছিল যে কলকাতার রাস্তায় এরকম অনেক ছেলেদেরা ঘুরে বেড়ায় যারা তাকে চোখের দিকে তাকিয়ে হিপনোটাইজ করে ফেলে। তাহলে এটা ছেলে ধরার আর্ট যে এটার কোনো অন্য ব্যাখ্যা হতে পারে, সেই মোমেন্টটা আমার আর মাথায় আসেনি। এবং ওই বাস স্টপে আর কেউ নেই তোমরা দুজন ছাড়া। এবার কীরকম একটা সিচুয়েশন তুমি ভাবো। এবার সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু পায়ের কোনো মুভমেন্ট হচ্ছে না, মনে হচ্ছে ট্রলি হয়ে এগিয়ে আসছে। একদম হাতের কাছে চলে এসেছে, প্রায় আমাকে প্রায় সে ধরে ফেলবে বা আমার সাথে ইন্টারেকশন হবে। সেই সময় অনেকটা আলো নিয়ে বাস এসে দাঁড়ালো। ভিড়, এতক্ষণ পর বাস এসছে, তার মধ্যে বৃষ্টি। আমি কোনো রকমে ঢুকে গেলাম বাসের মধ্যে, মিনি বাস, যোধপুর পার্ক বিবাদীবাগ। এটা সন্ধ্যে 6টা সাড়ে 6টা। হ্যাঁ, একদম স্ট্রিট লাইট জ্বলে উঠেছে। বাস যখন সেন্ট লরেন্সের ওই ক্রসিং দিয়ে ক্রস করছে, আমি দেখলাম যে বাস স্ট্যান্ডেও দাঁড়িয়ে আছে লোকটা। আস্তে আস্তে বাস খালি হতে শুরু করলো। প্রথমে তো দাঁড়ানোর জায়গা ছিল না, তারপর আস্তে আস্তে বসার জায়গাও পেয়েছিলাম। একদম প্রথমে দিকে যে সিট থাকে ওখানে বসেছি। প্রথমে বালিগঞ্জ ফাঁড়ি, তারপর গড়িয়াহাট। বাস খালি হয়ে বাস উঠছে আস্তে আস্তে তোমার ঢাকুরিয়া ব্রিজের উপরে। তখন এমআরআই হসপিটাল ছিল। আর কিছুক্ষণ পরেই তুমি নেমে পড়বে। এবার আমার যেটা রোজকার হ্যাবিট, আমি টিকিট কেটে এবার বাসে নেমেছি, যাতে তুমি যদি চলন্ত বাস থেকে মোটামুটি না নামো, তাহলে মানে কম স্পিডে, তুমি কিন্তু ওই বাস তোমাকে নিয়ে চলে যাবে যোধপুর ক্রস করে। হ্যাঁ, একদম মাঝখানেও দাঁড়ায় না। তা যখন বাস ব্রিজ থেকে নেমেছে, মানে এবার হালকা স্পিড আমি নেমে যাবো, টিকিট কাটা হয়ে গেছে। মৌচাকের একটু আগে, মৌচাকের রাইট, মৌচাকের একটু আগে। আমি পিছনে তাকিয়ে দেখছি লাস্ট সিটে ওই লোকটা বসে আছে। সে তো তোমার সঙ্গে ওঠেনি না, দুটো দরজাও নয় যে পিছন দিক দিয়ে উঠেছে। ও কখন উঠলো, কিভাবে উঠলো, আর ওখানেই বা ও গেল কি করে, আমার কোনো মাথায় আইডিয়া নেই। আর আমার তখন একদম আমি বুঝে গেছি যে ব্যাপারটা কি হচ্ছে আমার সাথে। এটা অশরীরী কিছু একদম। আর বাসে যারা যারা রয়েছে তারা তাকে কেউ পাত্তাই দিচ্ছে না, মানে অ্যাজ ইফ দেখতেই পাচ্ছে না। অ্যাজ ইফ দেখতেই পাচ্ছে না। কিন্তু সে বাসের ঠিক মাঝখানে ওখানেই বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। একটা জিনিস তুমি খেয়াল করো, সবাই কাক ভেজা, গায়ে একটা জলের ড্রপ পর্যন্ত নেই কোথাও, গায়ের রংটা চাপা, মুখে কোথাও কোনো লোম নেই, মাথার চুলটা একদম পেতে আর যেন আমার দিকে তাকিয়ে আছে কনস্ট্যান্ট। আমি নামলাম, কোনো রকমে নেমে পড়েছি। বাসটা সামনে দিয়ে বেরিয়ে গেলে আমি হাফ ছেড়ে বাঁচলাম। আর এই মুখটা দেখতে হবে না। দাঁড়িয়েছি, নিজেকে সেটেল করছি, পিঠের উপর হাত, জাস্ট ঘুরে দেখি দাঁড়িয়ে আছে পাশে। সর্বনাশ। ওই সেম এক্সপ্রেশন, মুখে কোনো হাসি নেই, আর ওই চোখ। আমার তখন মাথা আর কাজ করলো না, আমি দৌড়োতে শুরু করলাম। আমি সিগন্যাল টিগন্যাল মানেনি, একটা তোমার বাইক এসে ধাক্কা মারলো আমাকে। আমি ঠিক ওই ওখানটাতে পড়ে গেলাম। লোকজন এসে ঘিরে ধরলো। অদ্ভুত ব্যাপার, দেখো আমি বালিগঞ্জ গভর্নমেন্টে 12 বছর পড়াশোনা করেছি, আমি এখনও ঢাকুরিয়াতেই থাকি, আমি ওখান থেকে প্রচুর বাসে উঠি, এখনও যাতায়াত করি, আমি কোনোদিনই লোকটাকে দেখিনি। কিন্তু ভয় তো করেছে নিশ্চয়ই পরবর্তীকালেও, যে আবার যদি তাকে দেখতে। আমি যখনই ডেভিয়ার ট্রেনিং কলেজে সামনে দিয়ে যাই না, আমার বারবার করে ওই ইনসিডেন্টটা আমাকে হন্ট করে। একটা মানুষ কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে তোমার উপরে, বা এত বছর পরেও সেটা তোমাকে ভয় দেখায়, এত বছর পরেও আমার মনে সেইভাবে দাগ কেটে রেখেছে। ফাইন দাদা, এটা তো শুনলাম তোমার বিভিন্ন রকম ভূতের এক্সপিরিয়েন্স। আচ্ছা, এবার একটু জিজ্ঞাসা করবো যে তুমি ভগবানে বিশ্বাস করো? দেখো, আমি পজিটিভ স্পিরিটে বিশ্বাস করি। এবার তুমি গুড স্পিরিটে, যখন আমি বিশ্বাসই করবো স্পিরিটে, তাহলে আমি দুদিকেই বিশ্বাস করবো। খারাপও আছে, ভালোও আছে, নেগেটিভ পজিটিভ দুটোই রয়েছে। অবশ্যই ভগবানের বিশ্বাস রয়েছে। এবার আমি মনে করি যে ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সেভাবে এগোয় না। আর অনেকের সাথেই হয়তো কন্ট্রাডিক্ট হবে। আমার অনেক বন্ধুরা রয়েছে যারা ধরো সায়েন্টিস্ট, যারা একদম পিওর সায়েন্সের লোক, তারা বলে দূর, আমি এক্সপিরিয়েন্স করিনি, চোখে দেখিনি, এরকম জিনিস বিশ্বাস করবো কী করে? কোনো এনার্জিকেই করে না তারা, কোনো এনার্জিকেই করে না। তা আমারও একটা অন্য পার্সপেক্টিভ রয়েছে। আমি বলি, যদি তুমি বিশ্বাসই না করো তাহলে তুমি চোখে দেখবে কী করে, আর এক্সপিরিয়েন্সই বা করবে কী করে? তা আমার মনে হয় যে করলে পুরোটাই করা দরকার, নইলে তুমি করো না। তবে এটা তো সত্যি যে তোমার রাতে তারা তো দিনের আলোতেই লুকিয়ে থাকে না। ঠিক কথা। তো সবাই শুনছে সব সময়। আজকে ধরো আমরা স্পিরিট নিয়ে আলোচনা করছি,
এই যে একটু আগে আলোচনা ছিল তোমার সাথে প্যারালাল ইউনিভার্স নিয়ে, তা তারা তো সবসময় আমাদের সঙ্গেই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি না। যারা এই কট্টর বলে যে আমি বিশ্বাস করি না, এরকম কিছু হয় না, তারা যদি কোনোদিন সেটাকে চ্যালেঞ্জ নিই না, ওই যে ওরা যেটাকে আমি বলছি, ওরা গল্প নয় সত্যির ওরা, তারা যদি কোনোদিন চ্যালেঞ্জ নিয়ে যায়, ঠিক আছে চলো আমি দেখাচ্ছি তোমাকে, তুমি বিশ্বাস করো না, তখন ব্যাপারটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে। আচ্ছা, তোমার সঙ্গে কথা বলে তো এটুকু বুঝলাম যে তুমি বিশ্বাস করো যে কোনো পজিটিভ অ্যাঞ্জেলও তোমার সঙ্গে থাকে, বা একটা তোমাকে শিল্ড তৈরি করে রেখেছে। সেটা সবসময় রয়েছে, কারণ কি আমাদের কুলদেবতা বলো বা আমি যে দেবতাকে বিশ্বাস করি, তারা সবসময় সঙ্গে রয়েছে। মানে নট অ্যাজ এ গুড লাক চার্ম বলো, তারা তোমাকে সমস্ত কাজের পজিটিভ দিকে তোমাকে নিয়ে যাবে। কারণ কি আমাদের তো দেখো নেগেটিভ বিভিন্ন ধরনের মানুষদের সাথেও, প্রত্যেক মানুষের সাথে আমাদের ইন্টারাকশনস হয়, তাদের মধ্যে পজিটিভ নেগেটিভ সবই রয়েছে। আর আমরা তো ম্যাগনেটের মতন, আমাদের বডি কিন্তু নেগেটিভটাকেই সবার আগে বেশি অ্যাট্রাক্ট করে। সেটাকে নিজেকে পিউরিফাই করার জন্য আমার মনে হয় বিশ্বাসটা থাকা দরকার নিজের কাজের প্রতি। তুমি যাকে বিশ্বাস করো, যে দেবতাকে বলো বা যে স্পিরিটকে তুমি বিশ্বাস করো তার প্রতি, তাহলে তুমি এগিয়ে যাওয়াটা তোমার স্মুথ হবে। হার্ডেলস আসবে, অবশ্যই হার্ডেলস আসে, সেটাকে ওভারকাম করার মতন তোমার কাছে সেই এনার্জিটা থাকবে যে আমি হ্যাঁ পারবো। নইলে কি বলো, তোমরা ডাইভার্টেড হয়ে যায়। যাক, সাংঘাতিক একটা ভয়ার্থ এক্সপিরিয়েন্স দিয়ে আজকে আমরা আমাদের এপিসোড শেষ করতে যাচ্ছি। পরবর্তীকালে তুমি সময় পেলে ডেফিনেটলি আমাদের আবার টাইম দিও, এবং আমরা সবাই, তোমাকে আগেও বলেছি, অল্টারনেট ভিউয়ের পুরো পরিবারের তরফ থেকে তোমার আপকামিং ছবি এবং আপকামিং যতগুলো প্রজেক্ট আছে তার জন্য বেস্ট উইশেস রইল। ভালো থেকো দাদা।